আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, প্রিয় বন্ধুরা। আমি আজকে অনেক দিন পর আপনাদের সামনাসামনি এসেছি। তো ভিডিওটি আজকে যে টপিক নিয়ে কথা বলবো যে কন্টাকে আপনারা কেউ ভাড়া মারবেন না। আর কেন ভাড়া মারবেন না? কারণ কন্টাকে ভাড়া মারলে বাইক ছিনতাই হয়, গলা কেটে গলায় চাকু বসিয়ে বাইক ছিনতাই করে নিয়ে যায়। এই বিষয়ে বিস্তারিত এবং আরও অনেক কিছু 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 কথা বলবো, যে কথাগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, যে বিষয়টি আজকে টাইটেলে দেখতে পাচ্ছেন বা আজকে থাম্বনেইলে দেখতে পাচ্ছেন, এই বিষয়টি হচ্ছে আজকের বিষয়টি। আমি গতকালকে ফেসবুকে দেখলাম একটা নিউজে যে একজন বাইকারের একজন যাত্রী যাত্রী সেজে বাইক ভাড়া করে পিছনে বসে পকেট থেকে ছুরি বের করে বাইকারের গলা টান দিয়ে পোজ দিয়ে কেটে বাইক ছিনতাই করে নিয়ে গেছে। তো এই ভিডিওটা মানে এই নিউজটা দেখার পর আসলে মাথায় টেনশন কাজ করতেছে যে আসলে কি দেখলাম। তো এখন আমি বিগত অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আপনারা কন্টাকে ভাড়া মারবেন কিভাবে, পাঠাও উয়ার কিভাবে ভাড়া মারবেন। আজকে মেইনলি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যারা নতুন বাইক রাইড শেয়ার করতে চাচ্ছেন বা করবেন ইচ্ছা আছে, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রথমত কন্টাকে আপনারা ভাড়া মারার মানে মন মানসিকতা তৈরি করবেন না। আপনারা যেহেতু নতুন, বাইকটিও তো অবশ্যই নতুন থাকবে, সেক্ষেত্রে আপনারা পাঠাওতে রেজিস্ট্রেশন করবেন, উবারে রেজিস্ট্রেশন করবেন। আপনারা প্রথমত পাঠাও বা উবারে আপনারা রেজিস্ট্রেশন করে আপনারা বাইক রাইড শেয়ারিং করবেন। কারণ এতে দেখা যায় পাঠাও অ্যাপস বা উবার অ্যাপসে যদি আপনারা রাইড শেয়ারিং করেন, সেক্ষেত্রে এই যে বাইক ছিনতাই হওয়া, নিহত হওয়া বা গলা কেটে হাত পাও কেটে যে বাইক ছিনতাই করে নিয়ে যায়, এগুলো থেকে হয়তো 100% না হলেও 99% আপনারা একটু স্যাক্রিফাইস পাবেন, সেফ পাবেন। আর কন্টাকে ভাড়া মারলে দেখা যায় 100% থেকে 100%-এর ভিতরেই এই বিপজ্জনক এই অবস্থা হয়ে যায় ছিনতাই। তো আমি সবার কাছে আমি অনুরোধ করব আপনারা এই কন্টাকে আর ভাড়া মারবেন না। আর আমি নিজেকে আমি বলতেছি, আমি এতদিন আসলে কন্টাকেই ভাড়া মারতাম। প্রথমত আমি পাঠাও উবার অ্যাপসে রেজিস্ট্রেশন করে রেখে দিছি, কিন্তু এই পর্যন্ত আমি পাঠাও বা উবারে একটা ট্রিপ বা একটা রাইড শেয়ার করি নাই। আমার যে বর্তমান আর্থিক অবস্থা, যে এই আর্থিক অবস্থার কারণে আমার পাঠাও উবারে রাইড শেয়ারিং করাটা হয় নাই। নগদ যে ইনকামটা হয়েছে কন্টাকে ভাড়া মেরে, সেটা আসলে একটু লোভ লালসায় পড়ে গেছিলাম, যে দেখলাম যে না, নগদ টাকা পাইতেছি। তো নগদ টাকা বলতে কন্টাকে ট্রিপ মারলে মানে টাকাটা হাতে পাওয়া যায়। আর উবারে পাঠাওতে ট্রিপ মারলে আপনি সপ্তাহে উঠাতে পারবেন, আপনি দৈনিক উঠাতে পারবেন। আর উবারের সিস্টেম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার কাছে টাকাটা আসবে। উবারে এটা হচ্ছে উবারের সিস্টেম। পাঠাওতে আপনি দৈনিক বা সপ্তাহে বা মাসে আপনি যখন খুশি তখন আপনি টাকাটা হাতে নিতে পারবেন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে। এতদিন আমি কন্টাকে যেহেতু ভাড়া মারছি, এখন আমি এগুলো বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমি এখন পাঠাও বা উবার বা সহজ যে অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি ভাড়া মারার চেষ্টা করব বলতে এটাই। কারণ আমার ফ্যামিলি আছে, আমার পরিবার আছে, আমার সন্তান আছে, আমার মা আছে, হ্যাঁ, আমার স্ত্রী আছে। তো তাদের জন্যই তো আমি বাইক রাইড শেয়ার করি, এত কষ্ট করি, হ্যাঁ, এত জার্নি করি। এখন আমি যদি দুনিয়া না থাকি আসলে, তাহলে তো ব্যাপারটা কিরকম। তো 2টা টাকার লোভের কারণে কোনটাকে ভাড়া না মারাই ভালো। যদি পাঠাও উবারে যদি একটু কমও হয়, তাহলে সেফটিভাবে রাইড শেয়ারিং করা যায়। কোনটাকে আসলে সেটা হয় না। আর এটা বলতে চাই যে পাঠাও উবারে যে বাইক ছিনতাই হয় না বা হবে না, এরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু তারপরেও 90% সিকিউরিটি থাকে। দেখা গেল যখন আপনি পাঠাওতে রেজিস্ট্রেশন করবেন, তখন আপনার তো ডকুমেন্টসগুলো থাকবেই। আর যে যাত্রী যে আপনাকে কল দিবে, যে যাত্রী আপনি বহন করবেন, সেই যাত্রীর ডকুমেন্টস, ডিটেলস, বায়ো সবই থাকবে। তো সেই ক্ষেত্রে যদি একটি দুর্ঘটনা ঘটে যায় পাঠাও বা উবারের যাত্রীর মাধ্যমে, সেক্ষেত্রে আপনার যা পরিবারের ফ্যামিলি আছে, তারা সেই আপনার ডকুমেন্টস, যাত্রীর ডকুমেন্টস তথ্য ধরে
অপরাধীকে চিহ্নিত করতে পারবে, ধরতে পারবে। আর কন্টাকে টিপ মারলে কোনো ডকুমেন্টস নাই, কোনো চিহ্ন নাই, কোনো প্রমাণ নাই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারবেন। তো এই হচ্ছে এই সম্বন্ধে কথা। সবার কাছে অনুরোধ, আপনারা কন্টাকে ভাড়া মারার চেষ্টা আর করবেন না। আপনারা পাঠাও উবারে এখন থেকে নিয়মিত ভাড়া মারুন, নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। আর একটি কথা আরেকটি সাথে সহকারে যোগ করতে চাই। কথাগুলো হচ্ছে, আমরা যারা বাইক রাইড শেয়ার করি, আমরা সরকারকে ট্যাক্স দেই, ইনকাম ট্যাক্স সহ সব ধরনের আমরা সরকারকে ট্যাক্স মানে দিয়ে থাকি আমরা। তো দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে আমাদেরকে মানে সার্জেন্ট ট্রাফিক পুলিশ যে কোনো সময় হেস্তনেস্ত করে ধরে, জিজ্ঞাসাবাদ করে, গাড়ির কাগজপত্র দেখে। সব কিছু ঠিক থাকলেও মানে পুলিশের যত আকাশের যত তারা, পুলিশের তত ধারা, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তখন। তো তখন নিরীহর মতো সরি বলা ছাড়া তাদেরকে আর কিছু বলা থাকে না। তাদেরকে বলতে হয় যে ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দেন, আর পরবর্তীতে ভুল হবে না, বা মানে এরকম তাদের বুঝিয়ে বা কিছু টাকা বিনিময়ে তাদেরকে দিয়ে আমাদেরকে তাদের হাত থেকে ছেড়ে আসতে হয়। তো এরকম আশা করি না, কারণ আমরা যারা বাইক রাইড শেয়ার করি, আমরা অনেক কষ্টে পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে আমরা ইনকাম করি। আর এই যে বাইক, মোটরসাইকেল ব্যাপারটা দেখেন, মোটরসাইকেল কোন কাজে না লাগে। রাজনৈতিক শোডাউন করবেন, সেখানে মোটরসাইকেল যাত্রা লাগবেই, মোটরসাইকেল লাগবেই। খাবার ডেলিভারি করবেন, মোটরসাইকেল লাগবে। অফিসে যাতায়াত করবেন, মোটরসাইকেল লাগে। গ্রামে বাড়িতে যাচ্ছেন, জরুরি, মোটরসাইকেল লাগবে। আবার দেখেন, বিগত যে 2 বছর আগে করোনা গেল, করোনার ভিতরে যে বাইক রাইড শেয়ার যারা যে ভাইরা মানে করেছে, তারা এই করোনার ভিতরে নিজের জীবনকে বাজি রেখে তারা কিভাবে যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিয়েছে কোনো নির্ভয়ে। সেক্ষেত্রে যদি আমরা, এটি কি আমাদের অপরাধ? আমরা তো আসলে একটা সার্ভিস দিচ্ছি। আমরা আমরা তো এখানে কোনো অপরাধ করতেছি না, কোনো দুর্নীতি করতেছি না। আমরা আমাদের পরিশ্রম দিয়ে, আমাদের কষ্টের বাইক দিয়ে আমরা নিজে পরিশ্রম করি। তো এখানে যদি আমাদের হেস্তনেস্ত করা হয়, তাহলে আসলে বিষয়টি একটু শোচনীয়। তো করোনার ভিতরে যেভাবে বাইকার ভাইরা সার্ভিস দিয়েছে, আসলে সেক্ষেত্রে তো আমরা মানুষদের কাছে ভালো থাকার কথা, কিন্তু আমরা মনে হচ্ছে যে আমরা দেশের শত্রু, জনগণের শত্রু। মানে মানুষ যেন কিরকম চোখে দেখে আমাদেরকে। আমরা আসলে, আমি ব্যাপারটা বুঝি না কিসের জন্য এরকম চোখে তারা দেখে। আর পুলিশ তো কোনো কথাই নেই, তারা তো মনে করেন কি বলবো আর। আর আমাদেরও কিছু দোষ আছে। আমাদের দোষগুলো হচ্ছে, আমরা 1 নম্বর হচ্ছে কন্ট্রাক্টে ট্রিপ মারি, যেমন আমি, এটা হচ্ছে আমার মেইন দোষ। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাগজপত্র, ডকুমেন্টস সঠিক থাকে না। আমারটা অবশ্য সঠিক আছে, হয়তো কোনো বাইকার ভাই আছে তাদের হয়তো ডকুমেন্টস, গাড়ির লাইসেন্স, ট্যাক্স টোকেন, ব্লু বুক, এগুলো হয়তো সঠিক নাই। এই কারণে হয়তো সার্জেন্ট পুলিশ তাদেরকে ডিস্টার্ব করে। আর কিছু কিছু বাইকাররা আছে ঢাকা শহরে এবং ঢাকার বাইরে যেভাবে বাইক রাইড শেয়ার করে, হ্যাঁ, মানে তারা এভাবে হিসাব করে, আজকে একজন ট্রিপ নিলাম, নিয়ে কিভাবে আরেকজনকে তাড়াতাড়ি নামিয়ে দিয়ে আরেকটা ট্রিপ ধরবো, এই চিন্তা ভাবনা করে। এই চিন্তা ভাবনা করলে কি হয়, অ্যাক্সিডেন্টটা, দুর্ঘটনাটা বেড়ে যায়। যেমন আপনারা দেখতে পাচ্ছিলেন যে পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়, তার পরের দিন কি মানে পরিমাণ, শত শত লক্ষ লক্ষ বাইক কিভাবে যে মানে কেউ ব্লক করতেছে, কেউ টিকটক করতেছে, কেউ নাট খুলতেছে, কেউ অনেক মানে যার ইচ্ছে যে মানে সে যাই করতেছে। এবং কি অবশেষে দেখা গেল যে 2টা ভাই 105 না 10 স্পিডে বাইক চালিয়ে যাচ্ছে, সেখানে তারা নিহত হলো অ্যাক্সিডেন্ট করে। নিহত হওয়ার পরে কি করলো সরকার? দেখলো, আইন শৃঙ্খলা বাহিনী দেখলো যে না, তো বাইক এভাবে যদি দুর্ঘটনা ঘটে, আর এভাবে যদি টিকটক, এভাবে যদি ব্লগ, এভাবে যদি নাট খুলতেই থাকে, তাহলে তো সমস্যা, আসলেই সমস্যা।
তো সেক্ষেত্রে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী কি করলো, বাইক চলাচল বন্ধ করে দিল পদ্মা সেতুর উপর থেকে। তো কেন পদ্মা সেতু উপর থেকে বাইক চালানো বন্ধ করে দিবে আমাদেরকে? আমরা যদি আজকে ওইভাবে যদি শোডাউন না করে আমরা যদি ভালোভাবে সুন্দরভাবে যদি আমরা ব্যাপারটা নিতাম, তাহলে কিন্তু আজকে আমাদের বাইক বন্ধ করে দিত না। তো আরেকটা নিউজে আমি দেখলাম, আজকে জুম্মার পর পদ্মা সেতুতে বাইক চালানোর জন্য পদ্মা সেতুর এক প্রান্তে মানে মাওয়ার এই প্রান্তে একটা বিক্ষোভ মিছিল বা একটা প্রতিবাদ মিছিলের মতো বাইকার যারা আছে তারা করবে, হয়তো করেছে। তো আমি আসলে বলি যে আসলে আগে আপনারা নিজে সতর্ক হন, নিজেরা সতর্ক হন, তারপর যারা সরকারের কর্তৃপক্ষ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তারপর তারা আপনাদের যে সতর্ক দেখে তারা তখন পদক্ষেপ নেবে। এখন আমরা নিজেরাই যদি সতর্ক না হই, নিজেরা যদি আহ, যেভাবে সেভাবে আমরা বাইক অ্যাক্সিডেন্ট করি, হ্যাঁ, আমরা যদি পদ্মা সেতুতে গিয়ে আমরা যে নিজের ইচ্ছা মতো ব্লগ বানাই, আমরা যদি মানে আপনারা তো সবই জানেন পদ্মা সেতুতে কি হয়েছে, কিভাবে কে কি করছে, সবই তো দেখছেন আপনারা। তো সেই বিষয়ে আমি না বলি। আর মেইন কথা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন নিয়োজিত এবং সরকারের প্রধান যে আছেন, যারা মন্ত্রিত্বে যারা আছেন, তাদের সবার উদ্দেশ্যে বলি, আসলে পদ্মা সেতু সবারই একটা আনন্দ। আমার বাড়ি যেহেতু দক্ষিণাঞ্চলে, আমার আনন্দটা আসলে অনেক বেশি। কারণ আগে ফেরিতে পারাপার হতাম, এখন পদ্মা সেতুতে পারাপার হচ্ছি বা হব। তো এটা অনেক বড় পাওয়া আমাদের, অনেক বড়ই। এটা একটা দেশের গর্ব। কিন্তু সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে দেখছে যে বাইক কিভাবে পরের দিন, উদ্বোধনের পরের দিন বাইকগুলো কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে ব্লক করলো, কি করলো, এই সমস্ত বিধিনিষেধের কারণে বাইক চালানো বন্ধ করে দিল। তো আমার মতে যদি সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী আরো কিছুদিন দেখতো, সপ্তাহখানেক দেখতো, তাহলে হয়তো কিছুটা চেঞ্জ হয়ে যেত। আসলে মানুষ তো প্রতিদিন তো বাইক নিয়ে ওইখানে ব্লক করার যাইতো না বা করতো না। আর কিছু কিছু বাইকাররা আছে, ব্লগাররা আছে, যাদের কারণে আজকে আমরা যেমন আমার ইচ্ছে, আমার বাড়ি দক্ষিণাঞ্চলে, এখন আমি যদি চেষ্টা করি যে আমি আমার বাইক নিয়ে আমি বাড়িতে যাব, ইচ্ছা থাকলে উপায় নেই, কারণ যার সেই পরিস্থিতি আমরা তৈরি করি নেই, আমাদের পরিস্থিতি আমরাই নষ্ট করে দিয়েছি। তো এখন সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার মতো যারা বাইকার আছে, যারা দেশের বাড়িতে বাইক নিয়ে যাওয়ার ইচ্ছা বা অন্যান্য কাজের জন্য সত্যি কাজের জন্য যাওয়ার ইচ্ছা, হয়তো তারা ওই বাইকারদের জন্য আমাদের যাওয়া বন্ধ হয়ে গেছে। তো সরকারকে একটাই অনুরোধ করব, আপনারা বিবেচনা করবেন, আপনারা যখন বাইক পদ্মা সেতু দিয়ে যাবে তখন সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন কিসের জন্য যাচ্ছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। তারপর আপনারা কিছু কিছু বাইক ছেড়ে দেন, চালু চালু করে দেন। কারণ আমাদেরও তো জরুরি কাজ আছে। আমরা তো আসলে সবসময় ওই বাইকারদের মতো ব্লগ বানাই না। আমরা পদ্মা সেতুর উপরে দাঁড়িয়ে ছবি তুলবো না, পদ্মা সেতুর উপরে প্রস্তাব করবো না, পদ্মা সেতুর বল্টু খুলবো না, পদ্মা সেতুর উপরে দাঁড়িয়ে টিকটক করবো না। হ্যাঁ, আমরা আমাদের জরুরি কাজের জন্য আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। তো অন্তত আমাদের মুখের দিকে তাকিয়ে আপনারা একটা ব্যবস্থা নিন, যে এই ব্যবস্থার কারণে যাতে সকল বাইকার যারা জরুরি কাজের জন্য এই পার থেকে ওপারে যাবে, মাওয়া থেকে জাজিরা প্রান্ত পার হবে, তাদের ভালোর জন্য আপনারা একটা পদক্ষেপ, একটা ব্যবস্থা নেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আমার কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে সবাই শুনেছেন। তো বন্ধুরা, সবাই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।